এই লোকটিকে দেখার পরে যদি তুমি মনে করো যে সে একজন সাধারণ লোক, তাহলে এটা তোমার সবথেকে বড় ভুল ধারণা। এই লোকের নাম হচ্ছে নাম জি জুন, আর সে পেশায় হচ্ছে একজন কোরিয়ার দয়ামাহীন অ্যাসাসিন। এই লোকের আন্ডারে চলে কোরিয়ার সকল আন্ডারওয়ার্ল্ডের অ্যাসাসিনের গ্রুপ। কিন্তু হঠাৎ একদিন কোথায় থেকে একটি আননোন গ্রুপ এসে এই লোকের ছোট ভাইকে হত্যা করে ফেলে। মানে বুঝতেই পারছো এর পরিণাম এবার কি হতে পারে। আর বেশি কিছু বলে দিলে মুভির পুরো মজাই নষ্ট হয়ে যাবে। জাস্ট তোমাদেরকে এইটুকুই বলবো যে এটা হতে চলেছে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ভায়োলেন্স কোরিয়ান একটা সিরিজ। যারা ভায়োলেন্স মুভি দেখতে ভালোবাসো, এটা তাদের জন্য মাস্ট ওয়াচ একটি ভিডিও। তাই আর কোনো প্যাচাল না বাড়িয়ে চলো সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের কোরিয়ান ভায়োলেন্স সিরিজ মার্চি ফর নানের এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় 10 বছর পূর্বে সিওলের ইউদো শহরে। এখানে গল্পের মেইন লিড ক্যারেক্টার নামকি জুনকে দেখানো হয়। নামকি জুনকে এখানে দেখা যায় বেশ কিছু গুন্ডা পান্ডাদের সাথে মারামারি করতে, যেখানে সে একাই কিছু সময়ের মধ্যে সবগুলোকেই নিমিষে খতম করে ফেলে। এই নামকি জুন হলো শহরের প্রভাবশালী গ্যাং ভ্যাংসান গ্রুপের সবথেকে খতরনাক এবং শক্তিশালী অ্যাসাসিন। নামকি জুন যে কি খতরনাক অ্যাসাসিন তা তোমরা মুভির সামনেই জানতে চলেছো। নামকিন জুন তার গ্রুপে তার ছোট ভাই নাম জি সিওয়াককেও শামিল করে নেয় এবং সে এই গ্যাং থেকে দূরে সরে আসে, কারণ নামকিন জুন এই হত্যাকাণ্ড মারামারি কাটাকাটি থেকে দূরে সরে আসতে চাইছিল। সিন কাট হয় এবং নিয়ে আসা হয় বর্তমান সময়ে। আমরা জোয়ান গ্রুপের ম্যানেজারকে দেখতে পাই, যাকে এক অ্যাসাসিন নির্মমভাবে অত্যাচার করতে থাকে এবং এই অত্যাচার শেষে তাকে একেবারে মেরেই ফেলে। এই সম্পূর্ণ কাজটা করছিল বংশান গ্রুপের মালিকের ছেলে জুনমু। এখন তোমাদের মাথায় অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে বংশান গ্রুপের সাথে জোয়ান গ্রুপের কি এমন শত্রুতা, সেটা চলো এবার একটু জেনে নেওয়া যাক। মূলত বংশান গ্রুপ ও জোয়ান গ্রুপ 10 বছর আগে একই গ্রুপ ছিল, যার নাম ছিল ভ্যাংসান গ্রুপ। সেই সময়ে কোনো এক কারণে দুই গ্রুপের মধ্যে মারামারি তৈরি হয় আর তারা দুইটি গ্রুপে ভাগ হয়ে যায় এবং একে অপরের পিছে লেগে যায় এক একজনকে ডাউন করতে। এই গ্রুপ ভাগ নিয়ে জটিল এক কাহিনীও রয়েছে, যা তোমরা সামনে আস্তে আস্তে জানতে পারবে। এখন জোয়ান গ্রুপের ম্যানেজারকে মার্ডার করে ফেলার কারণে ভ্যাংসান গ্রুপের চেয়ারম্যান ও জোয়ান গ্রুপের চেয়ারম্যান একসাথে মিটিং এ বসে। জোয়ান গ্রুপের চেয়ারম্যান বলতে থাকে যে আমি জানি এই হত্যাকাণ্ডের মধ্যে তোমার কোনো হাত ছিল না, তবে তোমার ছেলে যে এই কাজটি করেছে তা আমাদের গ্রুপের কাছে লিড রয়েছে। এই সকল কথাবার্তা শুনে বংশান গ্রুপের চেয়ারম্যান জানায় সে এই সকল হত্যাকাণ্ডের ঝামেলায় পড়তে চায় না, তাই এই সকল ঝামেলা জোয়ান গ্রুপের চেয়ারম্যান লি জোয়ানকেই সামলাতে বলে, যার বদলে সে তার রিয়েল এস্টেটের যে মামলা রয়েছে সেগুলো সে হ্যান্ডেল করতে চায়। এই ডিলটি লি জোয়ানের কাছে ভালো লাগে এবং সে অতি উৎসাহে রাজি হয়ে যায়। আমি বুঝতে পারছি যে তোমাদেরকে এই সিরিজ প্রথমে বুঝতে একটু অসুবিধা হতে পারে, তবে কোনো ব্যাপার না, একটু সময় নিয়ে সিরিজটি দেখতে শুরু করো। আমি এমন ভাবে এক্সপ্লেন করেছি যে আস্তে আস্তে সকল জট তোমরা খুলে ফেলবে। সেখান থেকে এসে লি জোয়ান নামজি জুনের ভাই নাম সি জিওয়াককে সেই ঝামেলাটা শেষ করতে বলে। তার মানে নামজি জুনের ভাই জোয়ান গ্রুপের সাথে যে কাজ করে তা এখানে স্পষ্ট। তার কথা শুনে নামজি সিওয়াক চলে আসে সেই অ্যাসাসিনের কাছে যে জিয়ান গ্রুপের ম্যানেজারকে মার্ডার করেছিল। তাকে সে বলে তোর কাছে শুধু 2 দিন টাইম রয়েছে, এর মধ্যে তোকে যেন কোরিয়া থেকে চলে যেতে দেখি। আর এই কথা যেন বংশান গ্রুপের ছেলে জুনমু জানতে না পারে। হঠাৎ দেখা যায় সেখানে জুনমু তাদের এই কথাবার্তা শুনে ফেলে। যখন নামজি সিওয়াক বুঝতে পারে যে জুনমু তাদের কথাবার্তা শুনে ফেলেছে, এবার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামজি সিওয়াক জানায় যে এমনিতেই জুনমুর জন্য দুই গ্রুপের মধ্যে আবারও পুরান শত্রুতা শুরু হতে চলেছে, তাই সে যেন এই সকল উল্টাপাল্টা কাজ না করে বেড়ায়। জুনমু তার এই কথা শুনে রেগে মেগে নামজি সিওয়াককে মারতে চলে আসে। নামজি সিওয়াক কোনো রকমে নিজেকে প্রোটেক্ট করে এবং উল্টা জুনমুকে মারতে শুরু করে। নিজের এত বড় বেইজ্জতি দেখে জুনমু তাকে বলতে থাকে যদি আমি কখনো সুযোগ পাই তবে তোর গলা থেকে মাথা এক কোপে নামিয়ে দেব। এখান থেকে সিন কাট হলে আমরা নামজি জুনকে দেখতে পাই। নামজি জুন বর্তমানে খুন খারাপি ছেড়ে দিয়ে এখন বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে তার মানসিক শান্তির জন্য সময় কাটাচ্ছিল। এখানে দেখা যায় প্রায় কয়েক বছর পরে নামজি সিওয়াক তার ভাইয়ের সাথে এখানে দেখা করতে আসে। এত বছর পর এক ভাই আরেক ভাইকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। এখানে নামজি সিওয়াক তার ভাইকে জানায় লি জোয়ান নাকি চাইছে যে জোয়ান গ্রুপের সকল দায়িত্ব নামজি সিওয়াকের হাতে তুলে দিতে। এই সকল কথা শুনে নামজি জুনের কেমন যেন একটা খটকা লাগে। যাই হোক, এরপরে নামজি সিওয়াক যখন নামজি জুনের সাথে দেখা করে নিজের বাড়িতে এসে পড়ে, তখন বিড়ালকে খাবার দেওয়ার সময় লক্ষ্য করে যে তার পাশে কিছু একটা রয়েছে, আর ঠিক ওই সময়ে কিছু লোক তাকে মারার জন্য হামলে পড়ে। তবে এখানে নামজি সিওয়াক নিজের ফাইটিং স্কিল দিয়ে সকলকে একের পর এক খতম করে দিতে থাকে। আসলে নামজি সিওয়াক যে কার ভাই সেটা তো বুঝতে হবে। সকলকে খতম করে দেওয়ার পরে শেষ একজন অ্যাসাসিনকে মারার ঠিক আগ মুহূর্তে নামজি সিওয়াকের তার উপরে দয়া হলে তাকে ছেড়ে দেয়। তবে সে যখন গাড়ি থেকে তার মোবাইলটি আনতে যায়, তখনই সেই অ্যাসাসিন উঠে এসে তার পিঠে ও গলার মধ্যে ছুরি বসিয়ে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মারাত্মক রকমের ঘায়েল হয়ে যে আস্তে আস্তে তার পাতে নামজি সিওয়াক সেখানেই মারা যায়। এই খবর নামজি জুনের কাছে গেলে সে পুরাই ভেঙে পড়ে। পরের দিন নামজি সিওয়াকের ফিউরালে লি জোয়ান ও
বংসান গ্রুপের সকল অ্যাসাসিন এসে সামনে দাঁড়ায় এবং সম্মানের সাথে নামজি সিওয়াকের কফিনের সামনে মাথা নত করে। এর কারণ হচ্ছে যখন নামজি জুন এই সকল কাজে জড়িত ছিল তখন তাদের এই দুই গ্রুপের সাথেই সে একটা ডিল করেছিল, যেটা হলো নামজি জুন তাদের কোনো কাজে বাধা দিবে না এবং এর বদলে নামজি সিওককে যেন জোয়ান ও বংসান গ্রুপ সবসময় প্রোটেক্ট করে রাখে। পুরো ফিউরানেলের সময় নামজি জুনকে আমরা গম্ভীর এবং ভয়ঙ্কর রূপে দেখতে পাই, তবে সে ওই জায়গাতে কাউকে কিছু না বলে ফিউরানেল শেষ করতেই পুলিশ স্টেশনে চলে যায়, যেখানে তার ভাইকে সেদিন যারা আক্রমণ করেছিল তাদেরকে আটকে রাখা হয়েছিল। তাদের থেকে নামজি জুন খুনির কথা জানতে না পারলেও এতটুকু জানতে পারে যে লোকটা তাদেরকে তার ভাইকে খুন করতে পাঠিয়েছিল তার একজন ভাই রয়েছে। এরপরে নামজি জুন খোঁজ খবর নিতে নিতে একটি ক্লাবে এসে ওই খুনির ভাইকে ধরে ফেলে। যখন নামজি জুন সেই লোকটিকে ধরে নিয়ে বাইরে আসছিল তখন তার শাগরেদরা এসে বলতে থাকে যে আরে বেটা, আমরা থাকতে আমার বন্ধুকে তুই এখান থেকে নিয়ে যাবি, তোর এত বড় হিম্মত। এই কথা বলে তারা নামজি জুনকে মারতে যায়, তবে এই চিজকে চেলাপেলা জানে না যে তারা কার সাথে পাঙ্গা নিতে যাচ্ছে। নামজি জুন এখানে একের পর এক সবগুলোকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলে। এরপর খুনির ভাইকে ধরে নিয়ে যাওয়ার পরে তাকে টর্চার করতে শুরু করে। এক প্রকারের নিজের জান বাঁচাতে সেই ছেলেটি তার ভাইয়ের নাম বলে দেয়। এরপরে সে আসল কিলার পর্যন্ত পৌঁছে যায়, তবে তাকে যখন টর্চার করছিল তখনই নামজি জুন জানতে পারে যে এই কিলারটিও আসল কিলার নয়, বরং তাকে কেউ একজন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এই খুন করার অর্ডারটি দিয়েছে। এখানে নামজি জুন জানতে পারে যে মিশো নামের একটি চ্যাটিং সাইট থেকে নামজি সিওয়াককে মার্ডারের একটি ডিল আসে। মিশো নামের এই চ্যাটিং সাইটটিকে তোমরা ডার্ক ওয়েবের সাথে তুলনা করতে পারো, মানে বিভিন্ন ধরনের খুন খারাপির মার্ডার করার ডিল এই সাইটে পাওয়া যায়। আর এই সকল ডিল যারা দিয়ে থাকে এবং যারা নিয়ে থাকে তাদের কোনো ইনফরমেশন সেই ওয়েবে থাকে না। এবার নামজি জুন এক লয়ার থেকে জানতে পারে যে এই সাইটটি যেই ব্যক্তি তৈরি করেছে একমাত্র সেই ব্যক্তি বলতে পারবে যে এই সকল ডিল আসলে কারা আদান প্রদান করে। অন্যদিকে দেখানো হয় নামজি সিওয়াকের বস অর্থাৎ লি জোয়ান গ্রুপ নামজি সিওয়াকের খুনের ইনভেস্টিগেশন প্রাইভেট ভাবে শুরু করে দিয়েছে। এখানে পুলিশদেরকেও এই খুনের ইনভেস্টিগেশন খুবই তড়িঘড়ি ভাবে করতে দেখা যায়। তবে নামজি জুন তার ভাইয়ের এই হত্যাকারীকে খুঁজে বের করার জন্য পুরো শহর একদম তোলপাড় করা শুরু করেছে। নামজি জুনকে দেখা যায় সে লয়ারের কাছ থেকে সেই চ্যাটিং সাইটের মালিকের অ্যাড্রেস নিয়ে সরাসরি তার অফিসে পৌঁছে যায় এবং তার সামনে যেই আসে তাকে বাধা দিতে সে কোনো রকম কথা ছাড়াই তাদেরকে খতম করে দিতে থাকে। চ্যাটিং সাইটের মালিক ওয়ান বাইরে থাকার কারণে সে যখন নামজি জুনের কথা শুনতে পায় এবার সে নির্দেশ দিতে থাকে যে সে যখন অফিসে ফিরে আসবে সে যেন দেখতে পায় যে তার গার্ডরা নামজি জুনকে শেষ করে ফেলেছে। এই কথা শুনে সেখানকার সকল গার্ড ঝাঁপিয়ে পড়তে থাকে নামজি জুনের ওপরে। তবে এখানে নামজি জুন যেভাবে একের পর এক ফাইট ব্যাক দিতে থাকে তা ছিল এক একটা দেখার মতো। এভাবে নামজি জুন সকলকে একে একে মেরে ওপরে পাঠিয়ে দেয় আর এই চ্যাটিং সাইটের মালিক ওয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। ওয়ান সেখানে এসে দেখে নামজি জুন তার সকল চেলাপেলাকে মেরে তার জন্য ওখানে অপেক্ষা করছে। আর এই কাহিনী দেখে এবার সেই চ্যাটিং সাইটের মালিক ওয়ান নামজি জুনের কাছে তার জীবন ভিক্ষা চাইতে থাকে। নামজি জুন তাকে জিজ্ঞাসা করে যে তার ভাইয়ের মার্ডারের ডিল আসলে কে পোস্ট করেছিল। এবার ওয়ান নিজের জান বাঁচাতে বলে দেয় যে সেই ব্যক্তি হলো বংসান গ্রুপের মালিক মিস্টার বংসানের ছেলে জুনমু। এবার বুঝতেই তো পারছো জুনমুর সাথে কি ঘটতে চলেছে। আজকে তোমাদের পিএজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনারের একটি অ্যাপের সম্পর্কে বলতে চাই। শুরু হয়েছে উইমেন ওয়ার্ল্ড কাপ 2025। এই অ্যাপে তুমি সকল ম্যাচের লাইভ স্কোর দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে তুমি আয় করতে পারো আইফোন, ল্যাপটপ ও নগদ পুরস্কার। নতুন রেজিস্ট্রেশন করে আমার প্রোমো কোড BDSS7 ব্যবহার করলেই পাচ্ছ সর্বোচ্চ 12,000 টাকা বোনাস। আর আয়কৃত অর্থ বিকাশ, ব্যাংক ও অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলতেও পারবে। এমনকি এখানে রয়েছে 7 দিন 24 ঘন্টা গ্রাহক সহায়তা। যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে ফোন কলের মাধ্যমে। তাই যারা এখনো এটা ট্রাই করোনি তারা বিশাল একটি ধামাকা মিস করছো। তাহলে আর দেরি কি, পিন কমেন্ট থেকে নতুন রেজিস্ট্রেশন করে ফেলো আর আমার প্রোমো কোড BDSS7 ব্যবহার করে বুঝে নাও নিজের বোনাস। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক হতেই সম্ভাবনা রয়েছে। তাই এই সকল সাইটে ইনভেস্ট করতে গেলে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। তাদের এই খবর কিভাবে যেন লি জোয়ান গ্রুপের ইনভেস্টিগেশন জানতে পেরে যায়। এই খবর জানতে পেরে সে লি জোয়ানকে জানিয়ে দেয়। লি জোয়ান তাকে বলতে থাকে যে এই খবরটি কোনোভাবেই যেন লিক না হয়। তবে তাদের এই কথোপকথন শুনে ফেলে পুলিশ অফিসার জিম। আসলে পুলিশ যখন ইনভেস্টিগেশনের জন্য লি জোয়ানের অফিসে গিয়েছিল তখন সে এখানে বুদ্ধি করে হিডেন মাইক্রোফোন লাগিয়ে এসেছিল। এখানে কে যে কার পিছে পড়ে আছে তা বোঝা মুশকিল। তবে একটু পরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু পরে আমরা লি জোয়ান ও বংশানকে একটা রুমে দেখতে পাই।
লি জুয়ান বংশানকে জানায় নামজি সিওয়াকের খুনি আর কেউই নয়, বরং বংশানের ছেলে জুনমু। তবে তার এই কথা শুনে বংশান বলে এই মার্ডার তার এবং তার কোম্পানির কোনো যায় আসে না। ঠিক ওই সময়ে সেখানে ঢুকে পড়ে নামজি জুন। নামজি জুন তাদেরকে বলতে থাকে আমি জানি আমার ভাইয়ের মার্ডারের পেছনে বংশানের ছেলের হাত রয়েছে, তাই ছেলের জান বাঁচাতে গিয়ে যেন বংশান নিজের জানটাই না হারিয়ে ফেলে। নামজি জুনের এমন কড়া লেভেলের থ্রেট পেয়ে বংশানের এবার প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। নামজি জুন সেখান থেকে চলে গেলে বংশান এবার লি জুয়ানের হাতে পায়ে ধরতে থাকে তাকে সাহায্য করার জন্য। লি জুয়ান কোনো কথা না বললে সে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়। বংশান এসে তার ছেলেকে মারধর করতে থাকে যে সে কেন এই কাজটি করেছে, কিন্তু জুনমু উল্টা তার বাবাকে বলতে থাকে যে একজন অ্যাসাসিনকে ভয় পাওয়ার এমন কি কারণ রয়েছে, তাকে তো শেষ করে দিলেই সব ঝামেলা মিটে যায়। মানে জুনমু লিটারেলি তার জমের সাথে লড়তে চাইছে, আর উঠতি বয়সে রক্ত গরম থাকবে এটাই স্বাভাবিক। তবে জুনমু জানে না যে সে কার ব্যাপারে কথা বলছে। অন্যদিকে দেখানো হয় নামজি জুন তার একজন বন্ধুর কাছে যায় কিছু সাহায্যের জন্য। সেখানে আমরা নামজি সিওয়াকের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই যে তার বসের মৃত্যুর প্রতিশোধের জন্য নামজি জুনের সাথে মিলিত হয়। এখন তারা সেই লয়ারের সাহায্যে বংশানের ছেলে জুনমুর সিক্রেট লোকেশন জেনে যায়। আমরা লি জুয়ানের অফিসে হিয়েন নামক এক ব্যক্তিকে দেখতে পাই যে তাকে বংশান গ্রুপের ব্যাপারে উস্কাতে থাকে। লি জুয়ানকে সে বলতে থাকে তাদের দুই গ্রুপের মধ্যে আইন ছিল যে কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না, তবে বংশান গ্রুপ তা ভঙ্গ করেছে, তারা তাদের ম্যানেজারকে হত্যা করেছে। এখন তুমিও বংশানকে মেরে তার বিজনেস হাতিয়ে নাও। লি জুয়ানের অফিসে ফিট করা সেই হিডেন মাইক্রোফোনের সাহায্যে পুলিশ অফিসার জিম তাদের এই সকল কথাবার্তাগুলো শুনতে পায়। সিন চেঞ্জ হয় এবং দেখা যায় বংশান তার ছেলেকে বাঁচানোর জন্য এক তুখোর অ্যাসাসিনকে নামজি জুনকে মেরে ফেলার জন্য হায়ার করতে যায়। তবে সেই অ্যাসাসিন নামজি জুনের নাম শোনার পরেই আটকে ওঠে, কারণ সে বুঝতে পারে যে এই অ্যাসাসিনের সাথে পাঙ্গা নেওয়া মানে নিশ্চিত মৃত্যু, যার কারণে সে মুখের ওপরেই বংশানকে না করে দেয়। সেই অ্যাসাসিনকে হায়ার করতে না পেরে বংশান তার এক লোককে নির্দেশ দেয় জুনমুকে আপাতত তাদের একটি সেফ হাউসে বন্দী করে রাখতে। এই কথা জুনমু শুনে ফেলার পরে আবারও ঘাটতারামি করতে শুরু করে। সে বলতে থাকে যে সামান্য একজন অ্যাসাসিনের ভয়ে আমি কেন লুকিয়ে থাকবো। ঠিক ওই সময় দেখা যায় নামজি জুন জুনমুর লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়। এরপরে যতগুলো অ্যাসাসিন তাকে আটকাতে যায়, এবার নামজি জুন এক একজনকে ধরে ধরে হাত পা ছিঁড়ে ফেলতে থাকে। আর এই কাহিনী দেখে বংশানের সেই লোক জুনমুকে বলতে থাকে বেটা বেঁচে থাকলে ঘাটতারামি অনেক করতে পারবে, আপাতত নিজের জান বাঁচা। এই কথা বলতে বলতে সেই লোকটি জুনমুকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এদিকে যখন বংশান দেখছিল যে নামজি জুন তার এক একজন অ্যাসাসিনকে ছিঁড়ে ফেলছে, এবার সে তার ছেলেকে বাঁচানোর জন্য নামজি জুনের কাছে হাতে পায়ে ধরতে থাকে। তবে নামজি জুন তাকে 2 দিনের সময় দিয়ে সেখান থেকে চলে আসে। সিন চলে আসে ওই সেফ হাউসে যেখানে জুনমুকে সেই লোকটি আটকে রেখেছিল। এবার জুনমু ওই লোককে জিজ্ঞেস করতে থাকে যে এই নামজি জুন নামক অ্যাসাসিন আসলে কে, যে একাই তার চোখের সামনে এতগুলো অ্যাসাসিনকে কেটে কুচি কুচি করে ফেললো। তখন সেখানকার লোকটি বলতে শুরু করে, আর সিন চলে আসে ফ্ল্যাশব্যাকের 11 বছর আগের একটি ঘটনায়। সেখানে এই দুই গ্রুপ আগে শুধুমাত্র একটি গ্রুপই ছিল, যার নাম ছিল ভ্যাংসান গ্রুপ। এই গ্রুপে লি জুয়ান ও বংশান ছিল সাধারণ চালার মতো। ভ্যাংসান গ্রুপের সাথে যখন এক গ্রুপের বিশাল যুদ্ধ তৈরি হয়েছিল এবং অন্য গ্রুপটি যখন একেবারে জিতেই যাচ্ছিল, তখন একবারে শেষ মুহূর্তে লি জুয়ান ও বংশান তার জীবন বাজি রেখে যুদ্ধে নেমে পড়ে, আর এই কারণে তারা এই যুদ্ধে জয়ী হয়ে পড়ে। এভাবে লি জুয়ান ও বংশান ভ্যাংসান গ্রুপের চেয়ারম্যানের ডান হাত ও বাম হাতে পরিণত হয়। কিছু সময় পরে তাদের গ্রুপে একটা কথা রটিয়ে পড়ে যে ভ্যাংসান গ্রুপের চেয়ারম্যান তার এই বড় গ্রুপের দায়িত্ব তার ছেলের হাতে তুলে না দিয়ে তুলে দিবে তার ডান হাত লি জুয়ান ও বাম হাত বংশানের হাতে। এখন এমন কথা ভ্যাংসান গ্রুপের চেয়ারম্যানের ছেলের কানেও চলে যায়, আর সে ষড়যন্ত্র করতে থাকে যে কিভাবে লি জুয়ান ও বংশানকে খতম করে তার বাবার এই পুরো রাজত্ব হাসিল করা যায়। এখানে নিজেদের অধিকার বাঁচাতে লি জুয়ান ও বংশান চলে আসে তার পুরান বন্ধু নামজি জুনের কাছে। আর এখানে আমরা জানতে পারি যে এই লি জুয়ান, বংশান এবং নামজি জুন একে অপরের জিগরি দোস্ত ছিল। লি জুয়ান ও বংশান নামজি জুনের খুবই কাছের বন্ধু হওয়ার কারণে সে তাদের রাজত্ব বাঁচাতে চেয়ারম্যানের ছেলেকে পৃথিবী থেকে উপরে পাঠিয়ে দেয়। এই খবর যখন লি জুয়ান ও বংশান জানতে পারে তখন তারা প্রচুর ঘাবড়ে যায়, কারণ যদি চেয়ারম্যান কোনোভাবে জানতে পারে যে জুয়ান ও বংশানের কোনো এক বন্ধু নিজেদের স্বার্থের জন্য চেয়ারম্যানের ছেলেকে মেরে ফেলেছে, তাহলে এই সাম্রাজ্য তাদের হাতছাড়া হয়ে যাবে। তাই এবার তারা নামজি জুনকে বলতে থাকে যে স্বয়ং চেয়ারম্যানকেই উড়িয়ে দেওয়ার জন্য। আর নিজের বন্ধুর কথা রাখতে নামজি জুন তার শেষ খেলাটা খেলে দেয়, মানে এবার সে ওই ভ্যাংসান গ্রুপের চেয়ারম্যানকেই ওপরে পাঠিয়ে দেয়, আর পুরো রাজত্ব 2টি গ্রুপে ভাগ করে তার 2 বন্ধু লি জুয়ান ও বংশানের হাতে তুলে দেয়।
এখন তোমরা ভাবছো যে নামজি জুন চাইলে তো নিজেই পারতো পুরো কোম্পানি নিজের নামে করে নিতে। আসলে নামজি জুন চাচ্ছিল না যে এই ডার্ক ওয়েবের মতো ভয়ঙ্কর খুন খারাপের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে। সে এই অ্যাসাসিন জীবন থেকে একটি সাদামাটা জীবনে ট্রান্সফার হতে চাচ্ছিল, যার কারণে সে এই রাজত্ব তার দুই বন্ধুর মধ্যে ভাগ করে দেয়। তবে এখানে কয়েকটি শর্ত দিয়ে দেয়। প্রথম এগ্রিমেন্ট হচ্ছে তারা দুজনেই রাজত্ব রক্ষার লড়াইয়ে কখনো নিজেদের মধ্যে ঝামেলা করতে পারবে না, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে নামজি জুন যখন এই রাস্তা থেকে সরে যাবে তখন তার একমাত্র ছোট ভাই নামজি সিওয়াক একা হয়ে পড়বে, তাই তারা দুজনেই মিলে যেন তার ছোট ভাইকে আগলে রাখে। এখন যেই লোকটি এই পুরো কাহিনী জুনমুকে বলছিল সে বলতে থাকে চেয়ারম্যানের মৃত্যুর পরে জানা গিয়েছিল যে চেয়ারম্যানের ছেলেকে আসলে নামজি জুন মারেনি, তবে আসলে কে মেরেছিল সেটাও পরিষ্কারভাবে জানা যায়নি। এই ঘটনার পরে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে একটু আগে জুনমুকে এই ঘটনাগুলো বলছিল। এখানে সেই লোকটিকে দেখা যায় নামজি জুনের সাথে দেখা করতে। এখানে নামজি জুনকে সে একটি কাগজে লেখা ঠিকানা দিয়ে জানায় নামজি জুন চাইলে জুনমুকে এখানে যে মেরে ফেলতে পারে, তবে তার কাছে রিকোয়েস্ট সে যেন শুধুমাত্র জুনমুকেই মারে। সেখানে আরো লোক থাকবে, তাদেরকে যেন নামজি জুন না মারে। ওই লোকের থেকে অ্যাড্রেস পাওয়ার পরে এবার নামজি জুন চলে আসে সেই ঠিকানায়। তবে এখানে গিয়ে সে বুঝতে পারে যে এটা জুনমুরই বিছানো একটা ফাঁদ। জুনমু তার ওই লোককে এই কাজ করতে বলেছিল যাতে করে নামজি জুনকে এখানে এনে খতম করতে পারে। আসলে জুনমু এভাবে লুকিয়ে থাকতে পারছিল না, সে চেয়েছিল নামজি জুনকে এখান থেকে মেরে একেবারেই খেলা খতম করে দিতে, কিন্তু বোকা ছেলে সে তো আর বুঝতে পারেনি যে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। এরপরে নামজি জুন এক পা করে সামনে আগাতে থাকে, তখন তাকে মারতে চলে আসে ভয়ানক ভয়ানক কতগুলো অ্যাসাসিন। নামজি জুন তাদের সাথে ফাইট করতে থাকে ও তাদেরই অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকেই উল্টা মেরে খতম করতে থাকে। এদিকে একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে সেই চেয়ারম্যানের ছেলেকে নামজি জুন মারেনি, বরং মেরেছিল তারই ছোট ভাই নামজি সিওয়াক। সিন প্রেজেন্টে চলে আসে আর দেখা যায় ইয়ান নামের সেই লোকটি বংশানের সাথে দেখা করেছে, যাকে একটু আগে আমরা দেখেছিলাম জোয়ানের কানে বিষ ঢালতে। আর ঠিক একই রকম ভাবে এখানেও আমরা দেখতে পাই যে ইয়ান নামের সেই লোকটি এবার বংশানের কাছে এসেছে জোয়ানের ব্যাপারে কানে বিষ ঢালতে। এদিকে জুনমুর সেফ হাউসে দেখা যায় সেখানে বেশ কয়েকগুলো মানুষ এসে একসাথে হামলা করে বসে নামজি জুনের ওপরে। আর এই লোকগুলোকে সে নিজে হায়ার করেছিল, কারণ এইভাবে পালিয়ে বেড়াতে জুনমুর মোটেও ভালো লাগছিল না। এরপরে সে হায়ার করে একজন রিটায়ার্ড হওয়া বক্সিং খেলোয়াড়কে, এবং তাকে বলতে থাকে যদি সে নামজি জুনকে মারতে পারে তবে তাকে 1 বিলিয়ন ইয়েন দেওয়া হবে। এদিকে সিন চলে আসে নামজি জুনের কাছে, যে কিনা সেই অ্যাসাসিনদেরকে মেরে সামনে এগোতে থাকে। তখন তাকে ফোন দিয়ে বসে তার একজন বন্ধু। নামজি জুনের বন্ধু তাকে বলতে থাকে যে বংশান তার ছেলেকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছে, তাই নামজি জুন যেন ওই জায়গা থেকে ফিরে আসে। তখন দেখা যায় নামজি জুনের সেই বন্ধুর সামনে জুনমু চলে আসে। জুনমু তাকে বলে নামজি জুনের লোকেশন যদি দিয়ে দাও তবে আমি তোমাকে ছেড়ে দেব, আর যদি তা না করো তবে তোমার সাথে কি হবে তুমি সেটা নিজেও জানো না। এই কথা শুনে নামজি জুনের বন্ধু রেগে একটা ব্যাট নিয়ে সেখানে থাকা সকলের সাথে মারামারি করতে শুরু করে দেয়। তবে জুনমুর হায়ার করা সেই বক্সিং প্লেয়ারের সাথে সে আর পেরে ওঠে না। এরপর জুনমু সেই ব্যাটটি তার হাতে নিয়ে এলোপাতাড়ি নামজি জুনের বন্ধুকেই মারতে থাকে, এবং এক পর্যায়ে সে নামজি জুনের বন্ধুকেও মেরে ফেলে। নামজি জুন যখন পরবর্তীতে তার বন্ধুকে ফোন দেয়, এবার সেই কলটা রিসিভ করে জুনমু, আর সে নামজি জুনকে বলতে থাকে তোর ভাইয়ের মতো এবার আমি তোর বন্ধুকেও মেরে ফেলেছি, যদি আমাকে ধরতে হয় তবে সেফ হাউসে চলে আয়। এই কথা বলে জুনমু তার নিজের সেফ হাউসের ঠিকানার লোকেশন নামজি জুনকে জানিয়ে দেয়। জুনমু আগে থেকেই সেফ হাউসে তার নিজের এক ব্রিলিয়ান্ট ফোর্স তৈরি করে রেখেছিল, যেন নামজি জুন এখানে আসা মাত্রই তারা নামজি জুনকে ছিঁড়ে ফেলে। নামজি জুন তার বন্ধুর সেই জায়গায় চলে আসে আর তার বন্ধুকে দেখতে পায় যে সেও ইতিমধ্যে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। নামজি জুন রেগে এবার সেই ব্যাটটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে জুনমুর উদ্দেশ্যে। এদিকে জুনমু তার এক বিশাল বাহিনীকে জানায় যে নামজি জুনের বডি থেকে মাথা কেটে আলাদা করতে পারবে তাকে 1 বিলিয়ন ইয়েন দেওয়া হবে। কিছুক্ষণ পরে নামজি জুন সেখানে পৌঁছালে শত শত অ্যাসাসিন তার সামনে দাঁড়িয়ে থাকে তাকে মারার জন্য। এখানে নামজি জুন সেই ব্যাট দিয়ে একের পর এক তার শত্রুদের মেরে সামনে এগোতে থাকে। নামজি জুনের এই রিয়েলিস্টিক ফাইট স্কিল দেখে আমার মাথায় ঘুরে যাচ্ছিল। তোমরা যারা এই সিনটুকু দেখতে চাও প্লিজ এই সিরিজটাও একবার দেখে নিও। তার সামনে যেই আসতে থাকে তাদেরই ছুরি দিয়ে তাদেরকেই কেটে কুচি কুচি করা শুরু করে নামজি জুন। এভাবে নামজি জুনের মারাত্মক ভায়োলেন্স ভাবে কাটাকাটি দেখে সেখানে দাঁড়িয়ে থাকা বাকি অ্যাসাসিন গুলো নিজের জান বাঁচাতে ভো দৌড় মেরে পালিয়ে যায়। সবার শেষে তার সামনে আসে সেই বক্সিং প্লেয়ার। এতগুলো মানুষকে মারতে মারতে নামজি জুন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, তাই সে আর ওই বক্সিং প্লেয়ারের সাথে অতটা পেরে উঠছিল না। নামজি জুনকে যখন সেই বক্সিং প্লেয়ার একেবারে মেরেই ফেলবে ঠিক ওই সময়ে নামজি জুন একটি কাঁচের টুকরো তুলে নেয় আর সেটি ঢুকিয়ে দেয়
সেই বক্সারের চোখের মধ্যে। এতে সেই বক্সার প্লেয়ার সেখানে ঘায়েল হয়ে পড়ে। এই অবস্থা দেখে জুনমু এবার গান বের করে নামজি জুনকে মারার জন্য। তবে নামজি জুন সেই ব্যাট দিয়ে তার হাতে বাড়ি মারে আর নামজি জুনের হাতে থাকা গানটি মাটিতে পড়ে যায়। এবার জুনমু যখন বুঝতে পারে যে তার মৃত্যু অতি সন্নিকটে, এবার জুনমু নামজি জুনের পা ধরে ক্ষমা চাইতে থাকে। তবে এত কিছুর পরেও সে আর রক্ষা পায় না। নামজি জুন উঠে এসে তাকে এক বাড়ি মেরে নিচে ফেলে দেয় আর উপর থেকে নিচে পড়ার কারণে জুনমু সেখানেই প্রাণ হারায়। কি ভাবছো কাহিনী এখানেই শেষ? আরে ধুর, আসল টুইস্ট তো এখান থেকেই শুরু। ঠিক ওই সময় দেখা যায় নামজি জুনকে ফোন করে বংসান। সে বলতে থাকে যে প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও, কারণ আমি জেনে গেছি যে আমার ছেলে তোমার ভাইকে হত্যা করেনি। কিন্তু নামজি জুন তাকে বলে ফেলে আমি তোর ছেলের অধ্যায় ইতিমধ্যে ক্লোজ করে দিয়েছি। এটা বলে সে ফোন কেটে দেয় আর তার ভাই এবং বন্ধুর স্মৃতি মনে করে নামজি জুন সেখানেই কাঁদতে থাকে। সবাইকে খতম করার পরে যখন নামজি জুন গাড়ি নিয়ে সেখান থেকে রওনা দেয়, হঠাৎ তার মাথায় একটি কথা আবারও জেগে ওঠে। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে বংশান তাকে ফোন দিয়ে বলছিল যে তার ছোট ভাই নামজি জিওয়াকে তার ছেলে জুনমু মারেনি। মানে এখানে নামজি জুন বুঝতে পারে যে আরো একজন কেউ জড়িত রয়েছে। তাছাড়া বংশান কেন এই কথা বলবে? হঠাৎ এই সময়ে একটি গাড়ি এসে নামজি জুনের গাড়িকে সজোরে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর এই অ্যাক্সিডেন্টে নামজি জুনের গাড়ি খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয় আর এখানেই নামজি জুন মারা যায়। এরপরে ওই গাড়ি থেকে একজন লোক বেরিয়ে আসে আর কাকে যেন ফোন দিয়ে জানায় যে নামজি জুনের নাম এই পৃথিবী থেকে আমি মুছে দিলাম এইমাত্র। তার মানে নামজি জুনের গাড়ি এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, আসলে এটা প্ল্যানিং করে করা হয়েছে নামজি জুনকে হত্যা করার জন্য। এই সময়ে আমাদেরকে আবার একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এখানে দেখা যায় যে নামজি জিওয়াকে ছুরি মারার পরও সে ওই জায়গাতে তখনও বেঁচে ছিল আর এরপরে সে উঠে উল্টা সেই লোকটিকেই মেরে ফেলেছিল। তারপরে মারাত্মক জখম অবস্থায় সে যখন ওই জায়গা থেকে পালিয়ে লিফটে উঠেছিল, একজন মুখোশ পরা লোক তাকে লিফটের মধ্যে আবার আক্রমণ করে আর এবার এই মুখোশধারী লোকের আক্রমণে নামজি সিওয়াক তার প্রাণ হারিয়েছিল। আর নামজি সিওয়াকের সাথে ঘটা এই ঘটনাগুলো দেখে ফেলে ডিটেকটিভ হান। তবে রিপোর্টে সে শুধুমাত্র লিখে দিয়েছিল যে জুনমুর ছুরির আঘাতেই নামজি সিওয়াকের মৃত্যু হয়েছে। এই কথাগুলো ডিটেকটিভ হানকে বংশানের কাছেই শুনতে দেখা যায়। ডিটেকটিভ হান তাকে সেই ব্যক্তির ভয়েস রেকর্ড শোনায় যেই ব্যক্তি তাকে এই ভুয়া রেকর্ড তৈরি করতে বলেছিল। বংশান সেই ভয়েস রেকর্ড শুনেই সাথে সাথেই বুঝে যায় যে এটা আর কেউ নয়, বরং এটি হচ্ছে জুয়ান গ্রুপের লিডার লি জুয়ান। নেক্সট সিনে বংশান ও লি জুয়ানকে সেই স্পটে দেখানো হয় যেখানে নামজি জুনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে বংশান লি জুয়ানকে বলে নামজি জুনকে আমি মেরেছি কারণ সে আমার ছেলেকে মেরে ফেলেছে। তবে লি জুয়ান যদি সেটা কাউকে বলে তবে তারও একটা সত্য আমি জানি, মূলত জুনমুর লোক নামজি সিওয়াককে মরেনি, বরং লি জুয়ানই তাকে মারতে লোক পাঠিয়েছিল। মানে এই মুভিটা যে কত রকমের টুইস্টে ভরা তা তো দেখতেই পাচ্ছ। আরো সামনে কিছু টুইস্ট বাকি রয়েছে যেগুলো দেখার পরে তোমার হুঁশি উড়ে যাবে। সিন চেঞ্জ হলে দেখা যায় বংশান গ্রুপের সকল লোককেই পুলিশ গ্রেপ্তার করেছে। তবে সেখানের পুলিশ অফিসার জিম রাগারাগি করতে থাকে যে তারা বংশানকে সরাসরি কেন গ্রেপ্তার করতে পারেনি। এবার আরো একটা বড় টুইস্ট সামনে চলে আসে, সেটা হলো এই জিম হলো লি জুয়ানের একমাত্র ছেলে। মানে এই ইনভেস্টিগেশন এবং পুলিশের কাহিনী যা কিছু রয়েছে তা সবই ছিল বানোয়াট কাহিনী। আসলে জিম চাচ্ছিল বংশান গ্রুপ দখল করে নিতে, তার জন্যই সে পুলিশ যে ইনভেস্টিগেশনের এই নাটকগুলো করছিল। এরপরে লি জুয়ানকে দেখা যায় সেই লোক ইয়ানের সঙ্গে। লি জুয়ান তাকে বলতে থাকে যে আমি জানি তুমি নামজি সিওয়াককে মেরেছো আর ডিটেকটিভ হানকে ঘুষ দিয়ে ভুয়া রিপোর্ট তৈরি করেছো আর হত্যার অপরাধ আমার ঘাড়ে ঠেলে দিয়েছো। ইয়ান তাকে বলতে থাকে যে আমি কেন নামজি সিওয়াককে মারতে যাব, যদি মারিও তবে তোমার কাছে কি প্রমাণ রয়েছে। সেখান থেকে সিন কাট হয়ে দেখানো হয় নামজি জুন এখনো মারা যায়নি, বরং সেই অ্যাক্সিডেন্টের পরে সে ওই জায়গা থেকে তার প্রাণ বাঁচিয়ে কোনো রকমে বেঁচে ফিরে আসে। এরপরে সেখান থেকে সরাসরি চলে আসে ওই ডার্ক ওয়েবসাইটের মালিক ওয়ানের কাছে। ওয়ান তার লোকজনদের সাথে তখন ডিনার করছিল আর ওই সময়ে সে নামজি জুনের মৃত্যুর খবর জানার পরে বেশ আনন্দও করছিল। ঠিক ওই সময়ে তার বাসার সামনে নামজি জুনকে দেখে তার গলা দিয়ে আর কোনো খাবার নামে না। এবার নামজি জুন তাকে বলতে থাকে যে বল আমাকে মারার জন্য তোদের এই সাইডে কে অর্ডার দিয়েছিল। এদিকে লি জুয়ান তার ছেলে জিমকে জিজ্ঞেস করে যে সে কি নামজি সিওয়াককে মেরেছে কিনা। তার কথায় জিম জানায় সে নামজি সিওয়াককে কোনোদিনই মারেনি, তবে বংশান গ্রুপের লোকজন তাদের ম্যানেজারকে মেরে ফেলার কারণে শুধুমাত্র তাদেরকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বংশান ভাবতে থাকে যে তার ছেলে জুনমুকে হয়তো তার পার্টনার লি জুয়ানি প্ল্যান করে নামজি জুনের সামনে ঠেলে দিয়েছে আর নামজি জুনকে দিয়েই হত্যা করিয়েছে। তাই সে এটা জানার জন্য তার পার্টনার লি জুয়ানের সাথে দেখা করতে যায়। তবে এখানে তাদের দুজনের মধ্যে মারাত্মক রকমের গ্যাঞ্জাম সৃষ্টি হয় আর দুর্ভাগ্যবশত এখানে বংশান এই মারামারির মধ্যে পড়ে মারা যায়। বংশানের মৃত্যুর খবর পেয়ে সবচাইতে খুশি হতে দেখা যায় সেই লোক ইয়ানকে। আসলে সেদিন এই ইয়ান নামের লোকটা লি জুয়ানের কানে বংশানের বিরুদ্ধে
উস্কে দিচ্ছিল যেন তাদের দুজনের মধ্যে কোনোভাবে দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। আর এই দ্বন্দ্বে কেউ একজন মারা পড়ে, আর কেউ মারা পড়লে সেই জায়গাটি সে যেন দখল করতে পারে। আর তার প্ল্যান মতো ঠিক একই রকম ঘটনা ঘটে। এখন বংশান মারা যাওয়ার কারণে বংশানের চেয়ার ফাঁকা হয়ে গেছে। এখানে আমরা ইয়ানের প্ল্যান স্ক্রিন বোর্ডে 3টি নাম দেখতে পাই। একজন হচ্ছে নামজি সিওয়াক, দ্বিতীয় নম্বর হচ্ছে বংশান এবং 3 নম্বর নাম হচ্ছে লি জুয়ান নিজেই। মানে তো বুঝতেই পারছো এই ইয়ান নামের লোকটা খুবই ধুরন্ধর একটা লোক। মানে তার এখন 3 নম্বর টার্গেট হচ্ছে লি জুয়ান। প্রথমে নামজি সিওয়াককে মেরে ফেলার পরে তার রাস্তা আগে ক্লিয়ার করে নেয়। এরপরে বংশান গ্রুপের চেয়ারম্যান বংশানকে মেরে ফেলে তার আসনটিও সে দখল করে নেয়। এবার তার টার্গেট হতে চলেছে লি জুয়ান। মানে পুরো রাজত্ব সে একাই দখল করার এক মাস্টার প্ল্যান নিয়ে বসে রয়েছে। এখন যেই লোকটা এত বড় মাস্টার প্ল্যান বানাতে পারে তার ব্যাপারে তো একটু খোঁজ খবর নেওয়া দরকার। চলো এবার এই ইয়ান নামক লোকটার ব্যাকগ্রাউন্ড জেনে আসা যাক। 11 বছর আগে যখন বংশান গ্রুপের চেয়ারম্যান বেঁচে ছিল তখন সে ইয়ানকে একজন পুলিশ অফিসার বানিয়ে পুলিশের মধ্যে ঢুকিয়ে দেয় যেন সে পুলিশের মধ্যে থেকে বংশান গ্রুপের সকল অপরাধকে ট্যাকেল দিতে পারে। ইয়ান সকলের সামনে একজন পুলিশ অফিসার সেজে কাজ করলো, তলে তলে কাজ করতে থাকে বংশান গ্রুপের হয়ে। তবে বেশ কয়েক মাস পরে তার এই অল্প টাকায় আর পোষাচ্ছিল না, যার কারণে সে আস্তে আস্তে প্ল্যান বানাতে থাকে এই বংশান গ্যাংকে নিজের দখলে নেওয়া যায়। যাই হোক এরপরে সিন বর্তমানে চলে আসে আর আমরা এখানে ইয়ানকে দেখতে পাই লি জুয়ানের ছেলে অর্থাৎ জিমের সাথে কথা বলতে। আর এখানে এই ধুরন্ধর লোকটি আবারও তার একটি প্ল্যান বানিয়ে বসে। সে জিমের মাথার মধ্যে ঢোকাতে থাকে যে যেভাবেই হোক তুমি তোমার বাবাকে সরিয়ে দিয়ে নিজের অধিকারটুকু বুঝে নাও। মানে জিমকে দিয়েই সে তার বাবাকে হত্যা করাবে। এখান থেকে সিন চলে আসে একটি পুলিশ স্টেশনে, যেখানে দেখা যায় নামজি জুন চলে আসে ইয়ানকে মারতে। আর ঠিক ওই সময়ে সেখানে একজন ক্রিমিনাল এসে উল্টা নামজি জুনের উপরে আক্রমণ করে। আর এখান থেকে আমরা জানতে পারি যে বেশ কয়েক বছর আগে নামজি জুন এই লোকটার একটি হাত কেটে ফেলেছিল, যার কারণে সে পূর্ব শত্রুতার জেরে নামজি জুনের উপরে আক্রমণ করেছে। আর এই ঘটনাগুলো বুঝতে পেরে এবার ইয়ান সেই ক্রিমিনালকে তার বডিগার্ড বানিয়ে ফেলে, কারণ ইতিমধ্যে সে নামজি জুনের উপরে মারাত্মক রকমের খেপা। আর তার থেকে বড় কারণ যে ইয়ানও বুঝে গেছে যে নামজি জুন জেনে গেছে যে তার ভাইয়ের আসল হত্যাকারী সে নিজেই। পরের দিন সকালবেলা দেখা যায় জিম তার বাবাকে বলতে থাকে যে আজকে থেকে কোম্পানির চেয়ারম্যান আমি হব। তার এই কথাবার্তা শুনে লি জুয়ান একদম আকাশ থেকে পড়ে। যখন লি জুয়ান তাকে বারণ করতে যায় তখন জিম তাকে বলতে থাকে যদি তুমি এর বেশি বাড়াবাড়ি করো তবে আমি ভুলে যাব যে তুমি আমার বাবা হও, কারণ এত বছর ধরে তুমি আমার স্বার্থ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছো। তার বাবাকে এমন থ্রেট দেওয়ার পরে জিম চলে আসে তার বাবা লি জুয়ানের গ্যাংয়ের চেম্বারে। সেখানে এসে বোর্ড মেম্বারদের বলতে থাকে যে আজকে থেকে নতুন ক্যালেন্ডার টাঙাও, কারণ আজকে থেকে তোমাদের চেয়ারম্যান হলাম আমি। তার এই কথাবার্তা শুনে বোর্ডের মেম্বারগুলো অনেকেই নারাজ হয়ে যায়। তবে সে তাদেরকে কড়া লেভেলের থ্রেট দিয়ে বলতে থাকে যদি কেউ জানে বাঁচতে চায় তবে আমার আন্ডারে কাজ করতে হবে। এদিকে যখন জিম তার বোর্ড মেম্বারদের সাথে মিটিং করছিল ঠিক উল্টা সময়ে ইয়ান নামের সেই লোকটা চলে আসে তাদের বাসায়। এখানে এসে বাসা ফাঁকা পাওয়ার সাথে সাথে সে লি জুয়ানের উপরে আক্রমণ করতে শুরু করে। এখানে লি জুয়ানও নিজেকে বাঁচাতে ইয়ানের সাথে ধস্তাধস্তি শুরু করে। তবে এক পর্যায়ে সে লি জুয়ানকে গুলি করে দেয় আর এখানে লি জুয়ান তার প্রাণ হারায়। এদিকে ঠিক ওই সময়ে নামজি জুন যখন ইয়ানকে খুঁজতে খুঁজতে লি জুয়ানের বাসায় চলে আসে, সে দেখতে পায় যে সেখানে লি জুয়ান মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঠিক ওই সময়ে আবার সেখানে আচমকা পুলিশ চলে আসে আর লি জুয়ানকে হত্যা করার দায়ে নামজি জুনকে গ্রেফতার করে নেয়। আর এই পুলিশকে আসলে পেছন থেকে পাঠিয়েছিল ইয়ান নিজেই। মানে বুঝতেই পারছো এই ইয়ান নামের লোকটা কি মারাত্মক লেভেলের ধুরন্ধর পাবলিক। বোর্ড মেম্বারদের সাথে মিটিং শেষ করে যখন জিম বাসায় পৌঁছায় তখন সে জানতে পারে যে কেউ তার বাবাকে হত্যা করে ফেলেছে। তবে জিম তার বাসায় লুকানো সেই মাইক্রোফোনের মাধ্যমে জানতে পারে যে তার বাবাকে আসলে কে হত্যা করেছে। আর এখানে সে আসল মাস্টারমাইন্ডের নামও জেনে যায়। এরপর থেকে সে খুঁজতে থাকে ইয়ান নামের সেই লোককে হত্যা করার জন্য। আর এদিকে দেখা যায় পুলিশ একটা গাড়িতে করে নামজি জুনকে কোথাও নিয়ে যাচ্ছিল। সেখানে গাড়িটা একটি টানেলের মধ্যে ঢুকলে নামজি জুন সকলকে মারতে শুরু করে। আর এক পর্যায়ে গাড়িটি উল্টে যাওয়ার পরে নামজি জুন সেখান থেকে নিজেকে ছাড়িয়ে বেরিয়ে আসে। সেখানে তার সাথে দেখা করতে আসে সেই চ্যাটিং সাইটের মালিক ওয়ান। এরপরে সে নামজি জুনকে জরুরি কিছু সরঞ্জাম দেয় আর তাকে বলতে থাকে আমি এই কোরিয়া থেকে চিরতরে চলে যাচ্ছি, কারণ আমি তোমাদের এই কয়েকটা গ্রুপের সংঘর্ষের মধ্যে আর নিজেকে জড়াতে চাই না। আর এইদিকে জিম যখন জানতে পারে যে তার বাবাকে ইয়ান খুন করে ফেলেছে, এবার সে একজন অ্যাসাসিনের কাছে যায় তাকে হায়ার করতে। আর এখানে আমরা জানতে পারি যে ইয়ান এবং জিম এক সময় এই অ্যাসাসিনকে দিয়েই নামজি জুনের ছোট ভাই নামজি সিওয়াককে হত্যা করিয়েছিল। এবার জিম সেই অ্যাসাসিনকে হায়ার করে আর তাকে বলতে থাকে ইয়ান আমার বাবাকে হত্যা করেছে, তাই যদি তুই ইয়ানকে হত্যা করতে পারিস তবে তোকে 1 বিলিয়ন ইউরো দেওয়া হবে। ঠিক এই সময়ে এখান থেকে
সিন কাট হয়ে আবারও 11 বছর আগের একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে যায়। এখানে দেখা যায় যখন ইয়ান পুলিশের হয়ে ভেংসান গ্রুপকে সাহায্য করছিল তখন জিম তার কাছে এসে জানায় যে সে যে পুলিশের মধ্যে থেকে একটা বড় গ্যাংয়ের স্পাই হিসেবে কাজ করছে এটা পুলিশের একটি ডিপার্টমেন্ট জেনে গেছে। তবে জিম তাকে বলে যে আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি, যার জন্য তোমাকে আমার জন্য কিছু কাজ করে দিতে হবে। মানে মুভির এই সিনে আমরা জানতে পারি যে এই সকলের প্ল্যানের মাস্টার মাইন্ড আসলে ইয়ান ছিল না, বরং নামজি সিওয়াক, বংশান, এমনকি নিজের বাপ লি জুয়ানের মৃত্যুর আসল মাস্টার মাইন্ড ছিল এই জিম। আর এই জিমই ইয়ানকে প্রথম থেকে ব্যবহার করে আসছিল। তবে ইয়ান একটা কাজও করেছিল, আর সেটা হলো এই সকল মার্ডার এবং জিমের সকল প্ল্যানের কল রেকর্ড সে একটি পেন ড্রাইভে করে সংরক্ষণ করে রেখেছিল। ইয়ান বুঝতে পারে যে জিম তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, তখন সে জিমকে বলেছিল যে তার সকল কুকর্মের রেকর্ড তার কাছে রয়েছে। মানে ইয়ান যদি কখনো ফেসে যায় তবে জিমও ফেসে যাবে। সিন বর্তমানে চলে আসে লি জুয়ানের ফিউরানেলে। একদিকে লি জুয়ানের ফিউরানেলের সকল কার্যক্রম শুরু হতে থাকে, আর অন্যদিকে জিমের সকল লোকজন তাদের এই অপকর্মের ডকুমেন্টগুলো লুকানোর প্রস্তুতি নিতে থাকে। একটি গাড়ি থেকে সেই পেন ড্রাইভটি নিয়ে একজন ব্যক্তি লুকানোর জন্য যেতে থাকে। তবে সেখানে এসে হাজির হয় নামজি জুন এবং সেই লোকটিকে সহজেই মেরে সেই পেন ড্রাইভটি সে উদ্ধার করে নেয়। কিন্তু এবার সেখানে এসে দাঁড়ায় সেই অ্যাসাসিন যে নামজি জুনের ছোট ভাই নামজি সিওয়াককে মেরেছিল। সেই অ্যাসাসিন এসে নামজি জুনকে প্রচুর মারতে থাকে। তবে সেই অ্যাসাসিন এবার আবেগের বশে বলে ফেলে যে তোকেও আজকে সেই অবস্থা করব যেমন অবস্থা তোর ছোট ভাই নামজি জিওয়াকের সাথে করেছিলাম। আর এই কথা শুনে নামজি জুন বুঝতে পারে যে তার ভাইকে আসলে এই লোকটি মেরেছিল। এবার তার ভাইয়ের কথা মনে পড়ে নামজি জুন মারাত্মকভাবে ভায়োলেন্স হয়ে যায়, আর এরপরে সে ওই অ্যাসাসিনকে মারতে মারতে মেরেই ফেলে। এইদিকে দেখা যায় ইয়ান দূরে বসে থেকে সিসিটিভি ফুটেজে এই সকল কাহিনীগুলো দেখতে পায়, আর সে প্রস্তুত হয়ে যায় এবার নামজি জুনকে খতম করতে। কারণ যদি এবার সে নামজি জুনকে না মারে তবে নামজি জুন তার চ্যাপ্টার ক্লোজ করে দিবে। কিছুক্ষণ পরে দেখা যায় নামজি জুন যখন ইয়ানের কাছে পৌঁছে যায়, ইয়ান কোনো রকম সুযোগ না দিয়ে একাধারে 2টি গুলি বসিয়ে দেয় নামজি জুনের বুকে। তবে নামজি জুন এত ঘায়াল হওয়া সত্ত্বেও ইয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে ইয়ানকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেয় আর তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেয়। এখন নামজি জুন চলে আসে লি জুয়ানের ফিউরানেলে। কারণ লি জুয়ান যতই তার শত্রু হোক না কেন, এখন সে বুঝে গেছে যে এই হত্যাকাণ্ডের পেছনে লি জুয়ানের আসলে কোনো হাত ছিল না। তাই সে তার ভুল বুঝতে পারে আর তার বন্ধুর ফিউরানেলে এসে তাকে মাথা নত করে সম্মান জানায়। এদিকে জিম তার একজন প্রসিকিউটরের সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে এখন থেকে লি জুয়ান গ্রুপ এবং বংশান গ্রুপ তারা দুজনে মিলে সামলাবে। আর জিম যেহেতু পুলিশের আন্ডার কভার হয়ে কাজ করে তাই তাদের এই অপকর্ম ঢাকা দেওয়া কোনো ব্যাপারই হবে না। তাদের এই সকল প্ল্যান চললো। অন্যদিকে দেখা যায় নামজি জুন দেখা করে তার ছোট ভাই নামজি সিওয়াকের অ্যাসিস্ট্যান্টের সাথে, আর নামজি জুন ইয়ানকে মেরে অবশেষে সেই পেন ড্রাইভটি উদ্ধার করে নিয়ে এসে তার হাতে তুলে দেয়। আর তার ছোট ভাইয়ের অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে এই পেন ড্রাইভটি যেন কোনোভাবে কোনো সাংবাদিকের হাতে পৌঁছে দেওয়া যায়। এটা বলেই নামজি জুন কোথায় যেন চলে যায়। কিছুদিন পরে দেখা যায় লি জুয়ান কোম্পানি এবং বংশান কোম্পানি এক হয়ে নতুন একটি কোম্পানি গঠন করে, আর এই কোম্পানির লিড করতে থাকে স্বয়ং জিম। জিম তার প্রথম স্পিচে বলে যে সকল রকম ইলিগ্যাল কাজকে এখন থেকে লিগ্যাল ঘোষণা করা হলো। আর এভাবেই শুরু হয় জিমের নতুন এক রাজত্ব, যার মধ্যে সে সকল রকম অপকর্ম চালাতে থাকে। আর এভাবেই তার সবকিছু পারফেক্ট ভাবে চলছিল। কিন্তু তাদের সামনে যে কি অপেক্ষা করছে জিম তা মোটেও বুঝতে পারেনি। নামজি জুন যেই পেন ড্রাইভটা তার ছোট ভাইয়ের অ্যাসিস্ট্যান্টকে দিয়েছিল সেটি একজন লয়ারের মাধ্যমে একজন জার্নালিস্টের কাছে পৌঁছে দেয়। সেই জার্নালিস্ট কথা মতো সেই পেন ড্রাইভে থাকা জিম এবং তার কোম্পানির সকল আকাম কুকামের ডকুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে। একদিন হঠাৎ জিমেরই মিটিং এ থাকা তারই একজন লোক এই পোস্টটি দেখে ফেলে, আর সেও বুঝে যায় যে তাদের এই কোম্পানি মানবতার আড়ালে আসলে অপকর্ম চালাচ্ছে। আর একজন থেকে আরেকজন কাছে যখন এই খবরটি পৌঁছে যেতে থাকে, একে একে তাদের পার্টনারশিপ গুটিয়ে নিয়ে কোম্পানি থেকে চলে যেতে থাকে। আর এই কাহিনী দেখে জিমের প্রসিকিউটর বুঝে যায় যে জিমের রাজত্ব ইতিমধ্যে শেষের পথে, তাই নিজের জান বাঁচাতে এবার সে এই গ্যাং থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে। আর তার এই কথা শুনে জিম চরম রাগান্বিত হয়ে যায়, যার কারণে সে ওই প্রসিকিউটরকে সেখানেই মেরে ফেলে। এই সব কিছু দেখে জিমের একজন অ্যাসিস্ট্যান্ট তাকে বুদ্ধি দেয় যে সে যেন আপাতত গা ঢাকা দেয় যতক্ষণ না এই পরিবেশ শান্ত হয়। জিম যখন তার অফিস থেকে চলে যায় ঠিক ওই সময় এখানে এসে হাজির হয় নামজি জুন। আর নামজি জুন যেখানে কেন এসেছে তা তো তোমরা ঠিক বুঝতেই পারছো। নামজি জুনকে দেখে জিমের অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে তার পেছনে ফলো করতে, সে তাকে জিমের কাছে নিয়ে যাবে। নামজি জুন তার সাথে সাথে হাঁটতে থাকলে হঠাৎ জিমের সেই অ্যাসিস্ট্যান্ট নামজি জুনের পিঠে ছুরি বসিয়ে দেয়। নামজি জুন এবার পুরো ক্ষিপ্ত হয়ে সেই জিমের অ্যাসিস্ট্যান্টকে সেখানে মেরে ফেলে। এবার ফাইনালি নামজি জুনের সামনে এসে হাজির হয়
স্বয়ং জিম নিজেই। জিম তাকে দেখে বলতে লাগে, আমি সারা জীবন যার জন্য এত কষ্ট করলাম আমি সেটা পেয়েও হারাতে বসেছি শুধুমাত্র তোর কারণে। আজ আমি নিজের বাবাকে হত্যা করে হলো একটি কোম্পানি গঠন করেছিলাম, তবে সবকিছু ভেস্তে যাচ্ছে শুধুমাত্র তোর কারণে। আজকে যখন তুই আমার সামনে এসে পড়েছিস আজকে হবে তোর শেষ দিন। কিন্তু এই জিম তো আর জানে না যে সে কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। কথার মাঝে ব্যস্ত রাখতে রাখতেই জিম নামজি জুনের দিকে গুলি করে বসে। তবে নামজি জুন একজন অ্যাসাসিন হওয়ার কারণে এই সকল গুলি তার কাছে কিছুই না, সে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। এবার শুরু হয় দুজনের মধ্যে কঠিন লড়াই, কেউ যেন কাউকে এক বিন্দু ছাড় দেওয়ার নয়। জিম নামজি জুনকে তার সকল রকম চেষ্টা করে আঘাত করতে থাকে, তবে নামজি জুন একজন পাক্কা অ্যাসাসিন হওয়ার কারণে জিম কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে জিম যখন বুঝতে পারে যে সে নামজি জুনের হাতে মরতে চলেছে, এবার সে সিদ্ধান্ত নেয় সে নিজেকে নামজি জুনের হাতে সঁপে দেবে না, বরং নিজেই গুলি করে নিজেকে মেরে ফেলবে। প্ল্যান মতো সে বন্দুক নিজের মাথায় তাক করে গুলি করার জন্য। তবে নামজি জুন তাকে বলতে থাকে যে তোকে এত সহজে আমি মরতে দেব না। এটা বলে নামজি জুন জিমের হাতে একটি বাড়ি মেরে বসে, যার কারণে জিমের হাত থেকে রিভলভার নিচে পড়ে যায়। এরপরে সে একটি কাটারি তুলে নেয় আর এক কোপ মেরে জিমের হাতের পুরো কবজি কেটে মাটিতে ফেলে দেয়। ভাই রে ভাই, এই সিনটুকু দেখার পরে তোমাদের গায়ে একদম গুলিয়ে উঠতে পারে। কবজি কেটে নিচে পড়ে যাওয়ার পরে যখন জিম মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, এবার তার সামনে এসে দাঁড়ায় নামজি জুন। এরপর সে বলতে থাকে যে আমার ভাই আসলে তোর কি ক্ষতি করেছিল। জিম তার হাতের ব্যথায় কোনো কিছু যখন বলতে পারছিল না, এবার নামজি জুন এক কোপ মেরে জিমের গলা কেটে ফেলে এবং আস্তে আস্তে তার সামনে তরপাতে তরপাতে জিম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এখানেই নামজি জুন তার ছোট ভাই নামজি সিওয়াক ও তার দুই বন্ধুর হত্যার প্রতিশোধ নেয়। আর এখানেই সমাপ্তি ঘটে এক দুর্ধর্ষ ও ভায়োলেন্স ভরপুর থ্রিলার অ্যাকশন কোরিয়ান সৃষ্টির। তো বলো কেমন লেগেছে তোমাদের আজকের এক্সপ্লেনেশন? যদি এমন ধরনের সিরিজ তোমরা এক্সপ্লেনেশনে দেখতে চাও তবে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।